50-এর মনন্ত, যা 1943 খ্রিস্টাব্দে বাংলা সালের 1350 বঙ্গাব্দে অবিভক্ত বাংলায় সংগঠিত হয়েছিল। সেই দুর্ভিক্ষ বা মন্বন্তর এই বাংলা সালের 1350 এই সংখ্যা তত্ত্বের ওপর দাঁড়িয়েই এই দুর্ভিক্ষের নামকরণ হয়েছে 50-এর মন্বন্তর। 1943 সালে এই মন্বন্তরে অনাহারে, অর্ধাহারে, অভুক্ত অবস্থায়, অপুষ্টিজনিত কারণে আনুমানিক 40 থেকে 70 লক্ষ লোকের মৃত্যু হয়। একদা যে বঙ্গভূমি শস্য শ্যামল, বঙ্গভূমিতে আমরা লক্ষ্য করি সেই শস্য শ্যামল বঙ্গভূমি এই দুর্ভিক্ষ বা মন্বন্তরের কারণে শ্মশান ভূমিতে পরিণত হয়। বছরব্যাপী এই দুর্ভিক্ষ বা মন্বন্তরের তাণ্ডব দাপটে লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র জীবনের নিরাপত্তার সন্ধানে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই যে 1943-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের কারণ সরকারিভাবে প্রকাশিত না হলেও যেহেতু সরকারের এই মন্বন্তরের পিছনে একটা দায়িত্ব ছিল, সেই কারণে সরকারি তথ্যের বাইরে, সরকারি উৎসের বাইরে অন্যান্য তথ্য থেকে, উৎস থেকে এই মন্বন্তরের একটা সার্বিক চেহারা আমরা পাই। সেই কারণগুলি, সেই ভয়াবহ মর্মস্পর্শী হৃদয় বিদারী মন্বন্তরের কারণগুলি আমরা একে একে আলোচনা করব। আমরা জানি 1942 সালের অক্টোবর মাস নাগাদ যে ঘূর্ণিঝড়, জলস্রোত, ব্যাপক বৃষ্টিপাত, তার ফলে গ্রামীণ সমাজে নেমে এসেছিল এক অভিশাপ। আর এই অভিশপ্ত প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে যে অসহনীয় পরিবেশ, যে আর্তনাদ, যে হাহাকার নেমে এসেছিল, একটু বাঁচার জন্য সরকারি উদাসীনতা, অবহেলা, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি মানুষকে সেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে
সেই ধরনের কোনো সদর্থক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই এই মনন্তর বা দুর্ভিক্ষ বাংলার সমাজ জীবনে দুর্বিষহ এবং জীবন জীবিকা হারিয়ে শুধুমাত্র একটু ভাতের জন্য, একটু ফ্যানের জন্য মানুষ দিগ্বিদিক জ্ঞান হারিয়ে জীবন সংগ্রামে টিকে থাকতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস, পরাধীন ভারতবর্ষ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা মানুষের সেই জীবন সংগ্রামে এতটুকু সাহায্য সহানুভূতির ফলে ইংরেজ সরকার দিতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের এই অসহনীয় পরিবেশ, সেই অসহনীয় পরিবেশকে অভিশপ্ত পরিবেশে নিয়ে গিয়েছিল মূলত মানুষের সৃষ্ট ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, যাকে আমরা ম্যান মেড হিসেবেও বর্ণনা করতে পারি। কেন না, আমরা জানি সভ্যতার উষালগ্ন থেকে মানুষ যে প্রতিকূল পরিবেশে সভ্যতার বিকাশ ঘটিয়েছে, তার মধ্যেও মানুষকে বিবিধ বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আসতে হয়েছে, তাকে অনুকূল পরিবেশ তৈরি করতে হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে আলিঙ্গন করেই মানুষকে এগিয়ে যেতে হয়েছে সামনের দিকে। সেই ধরনের চিন্তা ভাবনা, পদক্ষেপ সেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করেছে। প্রাকৃতিক দুর্যোগকে যাতে ক্ষতির শিখরে যেতে না হয় সেই ব্যবস্থা করেছে। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক বিষয়। সেই দুর্যোগের মধ্যে মানুষ চেষ্টা করবে বেঁচে থাকার, সুস্থভাবে, স্বাধীনভাবে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, কিন্তু আমরা দেখলাম ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের পার্লামেন্ট মানুষের এই দুর্দিনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যার ফলে খাদ্য উৎপাদনের পরিমাণ হ্রাস পেলেও যোগান এবং চাহিদার মধ্যে একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে আন্তঃরাজ্য লেনদেন, বিদেশ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানি, এগুলি আমরা ব্রিটিশ ভারতে লক্ষ্য করতে পারিনি। ফলে মানুষ নিরন্ন থেকেছে, অভুক্ত থেকেছে, অনাহারে, অর্ধাহারে, অপুষ্টিতে ভিক্ষা বৃত্তি করে জীবনকে এক অর্থে বাজি রেখে বাঁচার চেষ্টা করেছে। তথাপি আমরা দেখব যে 40 থেকে 70 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর মিছিল, মৃত্যুর মিছিল। রাজপথের ধারে পড়ে থাকা মৃতদেহ যেন ভাগাড়ের স্তূপে পরিণত হয়েছে,
যা দখল করেছে শিয়াল কুকুরে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে নর মাংস। ফলে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার ফলে মানুষ বিপদে পড়েছে, মানুষের মৃত্যু হয়েছে কাতারে কাতারে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা, ঘাটতি খাদ্য কিভাবে আমদানি করে সেই অবিভক্ত বাংলার মানুষের সামনে সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে বাঁচানো যায়, সেই চেষ্টা তো করা সম্ভব। ঘাটতি খাদ্যের সংকুলান আহামরি নয়, কিন্তু আমরা দেখব উৎপাদন হওয়া সত্ত্বেও যে খাদ্যের সংকট, সেই খাদ্যের সংকট সমস্যা সমাধান করার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া ইংরেজ সরকার এক অর্থে প্রাথমিক সীমিত কিছু ব্যবস্থা নিলেও সার্বিক ক্ষেত্রে তারা সেই ধরনের কোনো কাজ করতে পারেনি। আর এটা না পারার মূলে ছিল ঔপনিবেশিক চরিত্র। কিভাবে সমাধান করা যেত? আমরা আগেই বললাম যে অবিভক্ত বাংলায় 1943 সালে 50-এর মন্বন্তর যে অভিশাপ এনেছিল, সেই অভিশাপ থেকে বাঁচার জন্য, খাদ্যের যোগানের জন্য আন্তঃরাজ্য যে লেনদেন, সারা ভারতবর্ষে তো দুর্ভিক্ষ হয়নি। উত্তর ভারতের দিকে বেশিরভাগ রাজ্যে খাদ্যের উৎপাদন যথেষ্ট ছিল, ভালো ফলন হয়েছিল। কিন্তু দেখা গেল যে সমস্ত রাজ্যে অতিরিক্ত উৎপাদন হয়েছে, সেই উদ্বৃত্ত উৎপাদন অন্যান্য রাজ্যে যেখানে উৎপাদন কম হয়েছিল, বিশেষ করে দক্ষিণ ভারতে, পাঠিয়ে দিলেও এই নিরন্ন অভুক্ত মানুষের পেটে দুটো ভাত দেওয়ার জন্য, অন্ন তুলে দেওয়ার জন্য উদ্বৃত্ত খাদ্য ফলনে যে সমস্ত রাজ্যগুলি ছিল, সেখান থেকে কোনো চাল এবং খাদ্য সামগ্রী আমদানি করা হলো না। খাদ্য উৎপাদন কম হলে যোগান খাদ্য ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধান করতে গেলে যে রেশনিং ব্যবস্থা, ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে রেশনিং ব্যবস্থা, মানুষকে যতটুকু প্রয়োজন ততটুকু খাদ্য যোগানের জন্য লঙ্গরখানা তৈরি, যদিও অস্বীকার করা যাবে না, ব্রিটিশ সরকার প্রাথমিক পর্যায়ে শহরের বুকে কিছু রেশনের ব্যবস্থা, কিছু লঙ্গরখানা করেছিল, কিন্তু প্রয়োজনের তুলনায় ছিল তা খুবই অল্প, সামান্য। ফলে যোগান এবং চাহিদার মধ্যে পার্থক্য থেকেই গিয়েছিল, যার ফলে খাদ্য আমদানি করে, চাল আমদানি করে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্রিটিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল, যেই কারণে বলা হচ্ছে ম্যান মেড। একটা দেশে যদি যানবাহন পরিবহন ব্যবস্থা সচল থাকে, তাহলে সেই পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়েও
একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে খাদ্য সরবরাহ করা খুব সহজ হয়, সম্ভব হয়। কিন্তু আমরা কি দেখলাম? জাপানের আগ্রাসী মনোভাব। যে কোনো সময় জাপান ভারতবর্ষ আক্রমণ করবে, বাংলাদেশে ঢুকে পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিভিন্ন রণাঙ্গনে জাপানের সাফল্য, ইংরেজরা ভয় পেয়ে গেল সেই সম্ভাব্য জাপানি আক্রমণে। বাংলায় যদি সৈন্যবাহিনী ঢুকে যায় জাপানের, দুর্ভিক্ষ পীড়িত বাংলায়, এবং জাপানি সৈন্যরা বিপদের মুখে পড়ে, সেই কারণে উপকূলবর্তী যে সমস্ত জেলা, বাংলাদেশে বর্তমান পূর্ববঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, মেদিনীপুর, 24 পরগনা, ত্রিপুরা, হাওড়া, হুগলি, এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে যেখানে খাদ্যের সংকট দেখা দিয়েছিল, সেই জায়গায় যাতে খাদ্যের আমদানি না করা যায়, ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের সরকার, চার্চিল পোড়া মাটির নীতি গ্রহণ করে সেই অঞ্চলের যানবাহনকে বাজেয়াপ্ত করেছিল, নৌকাগুলিকে সরিয়ে রেখেছে অথবা ধ্বংস করেছে, যাতে জাপানি সৈন্য বাংলার দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে ঢুকে রসদ সংগ্রহ করতে না পারে। শুধু তাই নয়, যানবাহন ব্যবস্থার অন্যতম মাধ্যম জলপথ ছাড়াও যে রেলপথ, সেই রেলপথ এই খাদ্য আমদানির ক্ষেত্রে সেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি, যে ভূমিকা নিয়েছিল সৈন্যবাহিনীর ব্যবহারের জন্যে। মূলত সৈন্যবাহিনীর যাতায়াত যাতে সহজে হয়, সুষ্ঠুভাবে হয়, সেই কারণে রেলের ব্যবস্থা ছিল মূলত সামরিক প্রয়োজনে। একদিকে জলপথের দিকে অসুবিধা তৈরি করা, অন্যদিকে রেলপথকে সামরিক প্রয়োজনে ব্যবহার করার মধ্যে দিয়ে মূলত এই যানবাহন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অচল করে রাখা হয়েছিল। ফলে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাংলার মাটিতে আসতে পারেনি। 50-এর মনন্তর, সেই 50-এর মনন্তরের কারণ হিসেবে প্রশাসন যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কোনো দ্বিমত নেই। এই অসহনীয় পরিবেশে অসৎ ব্যবসায়ীরা, কালো বাজারিরা মূলত খাদ্য গোডাউনজাত করার ফলে খাদ্যের একটা কৃত্রিম সংকট মনন্তরের অভিশাপকে, মনন্তরের পরিবেশকে আরো বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন রণাঙ্গনে মিত্র বাহিনীর যে সৈন্য, তাদের রসদ জোগাড়ের জন্যেও সরকারিভাবে তাদের জন্য খাদ্য মজুত করে রাখা হয়েছে। একদিকে কালোবাজারি, অন্যদিকে মিত্রপক্ষের সৈন্যবাহিনীর যে খাদ্যের প্রয়োজন সেইগুলোকে মজুদ করার ফলে যখন উৎপাদনের পরিমাণ অত্যন্ত কম, সেই সময়তেও সাধারণ মানুষের কাছে খাদ্যের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা মেটানোর পরিবর্তে আরও বেশি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমরা জানি এই কৃত্রিম সংকট আরও বেড়ে গিয়েছিল যখন কলকাতার মাটিতে জাপানি বোমা বর্ষণ হয়েছিল।
হিড়িক পড়ে গিয়েছিল খাদ্য সামগ্রী ক্রয় করে, বেশি বেশি করে ক্রয় করে ঘরে মজুত করে রাখা স্বাভাবিক নিয়মে। খাদ্যের উৎপাদন কম, কৃত্রিম সংকট, গ্রামের মানুষ বাঁচার জন্যে উদ্বাস্তু হয়ে শহরমুখী হয়েছিল, কলকাতার দিকে ছুটে এসেছিল শুধু বাঁচার জন্যে। কারণ উৎপাদন কম, তদুপরি খাদ্যের যে কৃত্রিম সংকট, তার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, ক্ষেত মজুর, কৃষি শ্রমিক, ভাগ চাষি, এদের পক্ষে ক্রয় করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরো একটি অভিমত, সেটা হলো ডক্টর অমর্ত্য সেনের অভিমত। তিনি বলছেন 1943 সালে যে দুর্ভিক্ষ সেপ্টেম্বরে ভাদ্র আশ্বিন মাসে যা তীব্র আকার ধারণ করেছিল, সেই সময়েও খাদ্যের উৎপাদন ছিল তার পূর্ববর্তী বছরগুলির উৎপাদনের চেয়ে বেশি। তাহলে কেন খাদ্য সংকট? তিনি বলছেন আসলে মুদ্রাস্ফীতি। একদল মানুষ বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এত বেশি পয়সা সঞ্চয় করে ফেলেছিল, একদিকে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে সেই সমস্ত মানুষরা খাদ্য সামগ্রী এত বেশি মজুত করে ফেলেছিল, যার ফলে সাধারণ মানুষের পক্ষে খাদ্য সামগ্রী কেনার ক্রয় ক্ষমতা থাকলে যে খাদ্য সামগ্রী তারা কিনতে পারে, সেই ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। এছাড়াও আমরা দেখব যে শুধু এই জাতীয় সমস্যা না, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও উনিশশো 50-এর মনন্তর আরো ভয়ানক চেহারা নিয়েছিল। সেই বিষয়গুলি হলো, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাফল্য প্রাথমিক পর্যায়ে, তারা মালয়, সিঙ্গাপুর, বার্মা দখল করে নিল। আর আমরা এটাও জানি বার্মা থেকে বাংলাদেশে, ভারতে প্রচুর পরিমাণে চাল আসতো। জাপানের দখলে চলে যাওয়ায় বার্মা থেকে আর চাল আনা সম্ভব হলো না। আবার বাংলার এই দুরবস্থার জন্যে বিদেশি শক্তি হিসেবে যারা হাত বাড়িয়ে দিয়েছিল, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, কিন্তু ওই পোড়ামাটি নীতি, চার্চিলের অসম্মতি, ভারতের বড়লাট আবেদন করা সত্ত্বেও সেই আবেদনে সাড়া দেননি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এই বিষয়ে মধুশ্রী মুখার্জি চার্চিলস সিক্রেট ওয়ার নামক যে গবেষণা গ্রন্থ, সেখানে এই চার্চিলকে হিটলারের সাথে তুলনা করা হয়েছে এবং বাংলার এই দুর্ভিক্ষ, বাংলার এই মনন্তরের জন্য যে ইংল্যান্ডের সরকার দায়ী, এই সমালোচনাও আমরা দেখি ওই চার্চিলস সিক্রেট ওয়ার নামক গবেষণা বইয়ে। স্বাভাবিকভাবেই একদিকে ভারতবর্ষের মধ্যে
ব্রিটিশ ভারত সরকার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিল না, সদর্থক ভূমিকা নিল না। অন্যদিকে ইংল্যান্ড তাদেরও অসহযোগিতার ফলে বিদেশ থেকে কোনো খাদ্য সামগ্রী বাংলার মাটিতে এসে পৌঁছালো না। স্বাভাবিকভাবেই বাংলার এই 50-এর মনন্তর একটু ভাতের জন্য, একটু ফ্যানের জন্য, একটু বেঁচে থাকার জন্য মানুষ হয়ে পড়েছিল দিশাহারা। ভয়াবহ পরিস্থিতি। আমরা বন্যা, খরা, ভূমিকম্প, তারই মাঝে মানুষকে বাঁচানোর জন্যে সরকারি ব্যবস্থাপনা, সেই সমস্ত জায়গায় আমরা সরকারের কোনো ভূমিকা লক্ষ্য করি না, যার ফলে বাংলার এই 50-এর মনন্তর এক ভয়াবহ রূপ নিয়েছিল। অনেক বর্ণনা পাওয়া যায়, অনেক লেখা, অনেক চিত্র আমরা এই 50-এর মনন্তরে লক্ষ্য করি। আমরা দেখেছি মধুশ্রী মুখার্জি তার চার্চিলস সিক্রেট ওয়ারে মর্মান্তিক, হৃদয় বিদারী কিছু ঘটনা বিবরণ তুলে ধরেছেন, যেখানে পিতা, বাবা তার বাড়ির অন্যান্য সদস্যদের হত্যা করে নিজে আত্মহত্যা করছে। বাড়ির সদস্যদের বিক্রি করতে গিয়ে লোক না পেয়ে সেই সন্তানদের কুঁয়োয় ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এমনও ছবি পাওয়া গেছে, মুমূর্ষু শিশু বেঁচে আছে তখনও, সেই জীবন্ত মুমূর্ষু শিশুকে ছিঁড়ে খাচ্ছে শিয়ালে। মৃতদেহ সৎকারের লোক নেই, রাস্তার ধারে হাজার হাজার মৃতদেহ শ্মশানের ভূমিকায় পরিণত হয়েছে। আর সেই জায়গাগুলো দখল করেছে শিয়াল কুকুরে। বলে বাংলার এই 50-এর মনন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতাকেও হার মানায়। ভাবা যাবে না মা দুধ খাওয়া শিশু কখন ঘুমিয়ে পড়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মা বুঝতে পারে না। পরে মায়েরও মৃত্যু হয়, অথবা শিশুর মৃত্যুর পর মায়ের কোনো অনুভূতি থাকে না। এই যে মৃত্যু মৃত্যু মৃত্যুর মিছিল, সেই মৃত্যুর, অগণিত মানুষের মৃত্যু, তার মূলে ছিল মূলত সরকারের উদাসীনতা, সরকারের অবহেলা। বাংলার এই 50-এর মনন্তর আমরা দেখব, তার যে ফল, সেই ফলাফল নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা দেখব যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ শুধুমাত্র ভাত এবং ফ্যানের জন্য শহরে চলে আসছে, ভিক্ষা বৃত্তি করছে। ওই সময় অসংখ্য মানুষের মৃত্যু। সেই জায়গায় আমরা দেখব যে একটা অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল।
একদিকে ছিল মৃত্যু মিছিল, শহরে সংবাদপত্রের মধ্যে যদিও সেই মৃত্যুর সংখ্যা উপলব্ধি করা যায়, কিন্তু গ্রামে যে হাজার হাজার মানুষের মৃত্যু সেই হিসেব কখনো সংবাদপত্রে উঠে আসেনি। ফলে মৃত্যুর মিছিল সারা বাংলায় যেন এক শ্মশান ভূমিতে পরিণত করেছিল। আর যেটা বলছিলাম, অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল বাংলার বুকে। সেইখানে পল ব্রিনো তার প্রসপারাস অ্যান্ড মিজারি ইন মডার্ন বেঙ্গলিতে দেখাচ্ছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মূলত যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষি শ্রমিক, যারা ক্ষেত মজুর, যারা ভাগ চাষি। তাদের দুর্বল অর্থনীতি একেবারে ভেঙে দিয়েছিল তাদের মেরুদণ্ডকে। ফলে ক্রয় ক্ষমতা না থাকায় তারা ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হয়েছিল। এই দুর্বল অর্থনীতির ফলে সামাজিক বিপর্যয় নেমে এসছে। মানবিক যে গুণাবলী, সেই মানবিক গুণাবলী হারিয়ে মানুষ অখাদ্য কুখাদ্য খেয়েই বেঁচে থাকার চেষ্টা করেছে। শুধু তাই নয়, গণিকা বৃত্তি করতেও অনেকে আর সংকোচ বোধ করেনি। চুরি, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি, নানাবিধ অসামাজিক কার্যকলাপ যার ফলে বেড়ে গিয়েছিল। এইরকম এক সংকটময় মুহূর্তে আমরা দেখব কমিউনিস্টদের একটা ভূমিকা ইতিবাচকভাবে লক্ষ্য করা যায়। কমিউনিস্টরা খাদ্য সরবরাহের সরকারি দুর্বলতা তার বিরুদ্ধে শুধু তীব্র সমালোচনা করেই ক্ষান্ত ছিল না, তারা গ্রামে গঞ্জে সাধ্যাতীত ত্রাণ কার্য চালিয়ে সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। সরকার বাধ্য হয়েছিল এই 50-এর মন্বন্তরের ওপরে একটা কমিশন তৈরি করতে, দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন, এবং তারা সমীক্ষা চালিয়ে তারা পর্যালোচনা করে সরকারের পৌর ব্যর্থতা, সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সরকারের সামরিক ব্যর্থতা, সরকারের সামগ্রিক ব্যর্থতার কথা তুলে ধরেছিল। আমরা বিস্মিত হই, সরকার গঠিত একটি কমিশন সরকারের সার্বিক সমালোচনা করছে, এটা আমাদেরকে অবশ্যই বিস্মিত করে। আমরা দেখব 50-এর মন্বন্তর এবং তার যে করুণ পরিণতি, তার উপর সাহিত্যের জন্ম হয়েছিল আমাদের এই বাংলাদেশে। আমরা দেখব এই সময় যে পরিবেশ তৈরি হয়েছিল, বিষাক্ত পরিবেশ, মর্মান্তিক পরিবেশ। কখনো লেখক তার কলমের দ্বারা, কখনো চিত্রশিল্পী তার তুলির দ্বারা অসংখ্য ছবি আমরা সেই সময় পাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি লিখেছিলেন অশনি সংকেত, যা পরবর্তীকালে সত্যজিৎ রায় চলচ্চিত্রে রূপদান করেন, যে অশনি সংকেতে মূলত মনন্তর কেন্দ্রিক যে সামাজিক অপরাধ, কিভাবে মানুষের সমাজ জীবন অধঃপতনের দিকে ধাবিত হয়েছে, সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। আমরা দেখব অমলেন্দু চক্রবর্তী, যিনি লিখেছিলেন আকালের সন্ধানে, মৃণাল সেন যা পরবর্তীকালে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, সেই অমলেন্দু চক্রবর্তীর আকালের সন্ধানেও মূলত বাংলা, বিশেষ করে মেদিনীপুরের যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থাগুলি আমরা লক্ষ্য করতে পারি। আমরা পড়েছি
অন্ন চাই, প্রাণ চাই। বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন, সেখানেও তিনি সারা বাংলার যে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল, মেদিনীপুরের অঞ্চল, সেই জায়গাগুলিতে তিনি তুলে ধরেছিলেন তার কলমের মধ্যে দিয়ে, লেখনীর মধ্যে দিয়ে। চিত্তপ্রসাদ ভট্টাচার্য যিনি লিখেছিলেন ক্ষুধার্ত বাংলা, সেই ক্ষুধার্ত বাংলায় তিনি সরকারের ভুল নীতি এবং অবহেলাকে তুলে ধরেছেন, সরকারকে দায়ী করেছেন, যার ফলে সরকার অস্বস্তিতে পড়লে যে 5,000 কপি তা বাজেয়াপ্ত করা হয়। যদিও সেই ক্ষুধার্ত বাংলা এক কপি তার পরিবারের মধ্যে ছিল, যা পরবর্তীকালে দিল্লির আর্ট গ্যালারিতে সংরক্ষিত করা হয়েছে। আমরা দেখব গোপাল হালদারের 1350, সেখানে ওই 50-এর মন্বন্তরের উপরেও নিদারুণ লেখা আমরা পড়ে থাকি। শুধু লেখার মধ্যে দিয়ে নয়, রেখা বা চিত্রের মধ্যে দিয়ে, অঙ্কনের মধ্যে দিয়েও আমরা দেখব অতুল বসু, জয়নাল আবেদিন, চিত্তপ্রসাদ ভট্টাচার্য, সোমনাথ হোর, দেবব্রত মণ্ডল প্রমুখেরা তারা ছবির মধ্যে দিয়ে, অঙ্কনের মধ্যে দিয়ে, রেখার মধ্যে দিয়ে সেই 50-এর মন্বন্তরের যে মর্মস্পর্শী ছবি, যে হৃদয় বিদারী ছবি, যে করুণ কাহিনী, সেইগুলোকে তুলে ধরেছে। যাই হোক, এই যে 1943-এর বাংলার মন্বন্তর, ফেমিনিন ইন বেঙ্গল, সেই মন্বন্তর বা দুর্ভিক্ষ, যে মন্বন্তর বা দুর্ভিক্ষকে সামাল দেওয়ার কথা ছিল শাসক শ্রেণীর, সেই শাসক শ্রেণী তার প্রয়োজনীয় পদক্ষেপ, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করার ফলে একদা শস্য শ্যামল বাংলা শ্মশান ভূমিতে পরিণত হয়েছিল। এটাই ছিল আমাদের ইতিহাসের পরিহাস, কারণ আমরা তখন ছিলাম ইংল্যান্ডের উপনিবেশ।